হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ম্যাথ ক্লাস। ঠিক আছে, যে ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং সম্পূর্ণ যদি ক্লাসটা দেখে নিতে পারো তাহলে তোমরা অনেক হেল্পফুল পাবে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেই গ্রুপে অনেক কিছু ফ্রি নোটস দেওয়া হয় এবং এরপর থেকে সেই গ্রুপে একটা চিন্তাভাবনা নিয়েছি যে প্রত্যেক দিন তোমাদেরকে সকালবেলা একটা নোটস পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তারপর দিন সন্ধ্যাবেলায় সেই নোটস থেকে তোমাদেরকে পড়া ধরবো। ঠিক আছে, লাইভে গুগল মিটে হোক কি ইউটিউব লাইভে হোক। ঠিক আছে, ওই ভাবনা চিন্তা করে নেবো যে কিসে করা যায়, পড়া ধরা যায়। তা এর তোমাদের সুবিধার কি, পড়া ধরার পরে তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে আমার প্রিপারেশন কী চলছে। এবার কারো যদি কোনো অসুবিধা থাকে কোনো জিকে বা কোনো জিএসএ বা কোনো সায়েন্সের টপিকে, তাহলে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে ইউটিউবের মাধ্যমে। ঠিক আছে, আর কি বলছি আবার বলে দিচ্ছি, এই ভিডিওগুলো একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করছি। বলছি 40 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কত? কি বলছে 40 থেকে 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? তাহলে কি বলেছে দেখো, এক নম্বর অঙ্ক বলেছে যে 40 থেকে 200 এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে তো 7 দ্বারা বিভাজ্য বলে, তাহলে 7 দিয়ে 40কে ভাগ করে দাও, তাহলে 5 7 35, 5 বাকি। তাহলে দেখো 40-এর আগে অবধি 5টা সংখ্যা আমার আছে যেগুলো 7 দিয়ে আমার বিভাজ্য। 5টা সংখ্যা আছে যেগুলো আমার 7 দিয়ে বিভাজ্য। এবারে 200-র মধ্যে ধরে নাও 7 দিয়ে 200 ভাগ করে দাও, 7 2 14, 6 7 8 56। এরপর দেখো 1 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 28টা। 1 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 28টা। আর 1 থেকে 40-এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 5টা। কিন্তু আমার প্রশ্নে কী চেয়েছে, আমার 40 থেকে 200-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 40-এর আগে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 5টা। কিন্তু আর আমার 1 থেকে 200 অবধি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা? 28টা। আমার প্রশ্নে চেয়েছে 40 থেকে 200-এর মধ্যে বার করতে, ওই জন্য আমার 28 থেকে 5 বিয়োগ দিয়ে দাও। 28 থেকে আমার 5 কী করে দাও, বিয়োগ দিয়ে দাও, তাহলে 23টা। তাহলে 40 থেকে 200-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 23টা এমন সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমার 7 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলাম? ঠিক আছে, যদি ভালো লাগে চ্যানেলটা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন চলে আসে, 2 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন খুব একটা ভালো কোয়েশ্চেন। আগে অঙ্কটা টুকে নিই। কেপি কনস্টেবল এসেছিল, সেম কেপি কনস্টেবল এসেছিল 2023-এ। ঠিক আছে, এই অঙ্কটা আমি তো বুঝিয়ে দিচ্ছি, এর ফুল ডিটেলস যদি বোঝানোর আছে, বোঝার আছে, তাহলে দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা ক্লাস দিয়ে দেবো। এই পুরো মানে এই ধরনের অঙ্ক ফুল ডিটেলসে করানো আছে। ঠিক আছে, কখনো ভুলবে না, জীবনে ভুলবে না। আর এই ধরনের অঙ্ক তুমি 5 সেকেন্ডে করে দিতে পারবে। ঠিক আছে, চলো আমি প্রমাণ করে দিচ্ছি। মনে রাখবে এখানে যতগুলো 9 থাকবে না, আগে ততগুলো লিখবে মন দিয়ে। তাহলে 1 2 আর 3টা 9 আছে, লিখবে। ঠিক আছে, এবার দেখবে এই যে নিচে যতগুলো 9 আছে ততগুলো এখানে শূন্য লিখবে, 1 2 3। বুঝতে পারলাম কি বললাম? কোনো দিকে দেখার দরকার নেই, এখানে যতগুলো 9 আছে ততগুলো 9 লিখলাম। ঠিক আছে, এরপর নিচে যতগুলো 9 আছে, এখানে যতগুলো 9 আছে তত শূন্য লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3টা 9 আছে, 3টা শূন্য লিখলাম। এবারে এইটা থেকে এইটা বিয়োগ করে দেবে, মানে কি 999 থেকে 995 বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে আমার 4 হচ্ছে। বিয়োগ করলে আমার কত হচ্ছে? 4 হচ্ছে। তো এবার 4 দিয়ে পুরো সংখ্যাটাকে বিয়োগ করে দাও। 4 কত 10, 6 10, 1 1 কত 10, 9 10, 1 কত 10, 9 10, 1 কত 9, 8 9, 9 আর 9। ঠিক আছে, তাহলে দেখো অপশান কোথায় আছে? অপশান আছে 9 9 8 9 9 6। কোথায় আছে? 9 9 8 9 9 6 অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? এই ক্লাস মানে এই ধরনের অঙ্ক যদি ফুল ডিটেলসে বুঝতে চাও, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ এখানে এই যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটা যেখানে আছে সেই ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, বেসিক থেকে বোঝানো আছে। চলো 3 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 3 নম্বর কোয়েশ্চেন আরও দুর্দান্ত কোয়েশ্চেন। 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে আরও একটা ভালো কোয়েশ্চেন। বলছে 2 এর 3, তারপরে কমা দিয়ে 5 এর 9, কমা দিয়ে 7 এর 9 এর লসাগু নির্ণয় করো। এর লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কি বলছে, 2 এর 3, 5 এর 9 আর 7 এর 27 এর কি বার করতে বলেছে? এর বার করতে বলেছে লসাগু নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের যদি লসাগু বার করতে বলে, মানে এরকম লব হর আকারে যদি দেওয়া থাকে, লসাগু যদি বার করতে বলে, তাহলে লবের বার করবে,
লসাগু বার করবে, আর যে হর থাকবে তাদের গসাগু বার করবে। কি বললাম, যদি এরকম লব হর আকার থাকে আর যদি লসাগু বার করতে বলে, ঠিক আছে, তাহলে লবগুলার কি বার করবে, লসাগু, আর হরগুলার গসাগু। আচ্ছা যদি বলে আমাদের বার করতে বলে গসাগু, তার অন্য একটা কলম ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, লসাগু বার করতে বললে এই জিনিসটা, আবার যদি গসাগু বার করতে বলে গসাগু, এরকম লব হর আকার দেওয়া থাকে, যদি গসাগু বার করতে বলে তাহলে লবগুলার গসাগু বার করবে, লবগুলার কি, লবগুলার গসাগু, আর হরগুলার লসাগু। ঠিক আছে, বলে দিচ্ছি আবার, যদি লব হর আকার থাকে আর লসাগু বার করতে বলে তাহলে লবগুলার লসাগু, হরগুলির গসাগু। আবার যদি গসাগু বার করতে বলে তাহলে লবগুলার গসাগু, হরগুলার লসাগু। তাহলে দেখো এখানে লসাগু বার করতে বলেছে, তাহলে লব যেগুলো থাকবে তাদের কি লসাগু বার করো, তাহলে 2, 5 আর 7 এদের কি লসাগু বার করো, তাহলে 2, 5 আর 7 যদি লসাগু বার করো তাহলে 5 7 35, 35 দুগুণে 70, তাহলে উপরে চলে এলাম আমার 70। এবারে তো কী বলছে, হরগুলির গসাগু, তাহলে 3, 9 আর 27, 3, 9 আর 27 কী বার করতে হবে, গসাগু। তাহলে 3, 9 আর 27 যদি গসাগু বার করি আমরা, তাহলে 3 3 9, ঠিক আছে, মিলে গেল। তাহলে 3 দিয়ে 27কে 3 9 27, তাহলে এটা গসাগু কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমার এটা সঠিক অ্যান্সার, এই যে আমার 3 নম্বর কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, 70/3। বুঝতে পারলাম। 4 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, 4 নম্বর কোয়েশ্চেন দেখো এবারে। 4 নম্বর কোয়েশ্চেন তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, 4 নম্বর কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন হবে 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা। 3, 4, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তাহলে বলছি 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা। আচ্ছা দ্বারা বা দিয়ে যদি আমার কোয়েশ্চেনে লেখা থাকে যে দ্বারা অথবা দিয়ে, এই দুটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড যদি দেওয়া থাকে, তাহলে মনে চোখ বন্ধ করে লসাও করবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কি করবে, লসাও করবে। তাহলে তো এখানে লসাগু দেওয়া, এখানে 3টা সংখ্যা দেওয়া যায়, একটা 3, একটা 4, একটা 5, তাহলে এই 3টা কি লসাগু করে দাও। তাহলে এই 3টা লসাগু কত হচ্ছে, এই 3টা লসাগু হচ্ছে আমার 60। ঠিক আছে, এই 3টা লসাগু 60, কিন্তু আমার প্রশ্নে যে পূর্ণবর্গ হতে হবে, কিন্তু 60 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, 60 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমার প্রথমে 3 দেওয়া আছে, আবার 4 দেওয়া আছে, 4কে আমরা লিখতে পারি 2 গুণিত 2, আবার 5টা 5এই থাক, কারণ 5এর জোড় সংখ্যা নেই। একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে আমাদের যে 4-এর জোড় আছে, মানে কি 4-এর জোড় মানে 2 গুণিত 2, তাহলে 4-এর মানে দুটো 2 আছে, তাহলে এখানে আমার জোড় কার নাই, 3-এর জোড় নাই আর 5-এর জোড় নেই। তাহলে দেখো 3 তিরিকা 9 গুণিত 2 দুগুণে 4 আর 5 5-এ 25, এই 3টা গুণ করে দাও, গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে আমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো 4 পয়সা 100 আর 9 900, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এমন একটি আছে যেটা 3, 4 এবং 5 দ্বারা বিভাজ্য, তাহলে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে আমার 900। বুঝতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর, রেল, পিএসসি সব কিছুতে এসছে এই কোয়েশ্চেনটা। কী বলছে দেখো, যে এ প্লাস বি এর মান দিয়ে দিয়েছে 9, আর এ মাইনাস বি সমান দিয়ে দিয়েছে আমার 5, বার করতে বলেছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab এর মান নির্ণয় করতে আমাদেরকে বলেছে। দেখো এরকম যখন দেওয়া থাকবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার দুটো সংখ্যা যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে, তখন আগে আমাদের প্রথম করণীয় কি, আমাদেরকে সংখ্যাগুলো কী কী আমাদের সেগুলো বার করে নিতে হবে। তাহলে সংখ্যাগুলো বার করতে গেলে আমার দুটো সংখ্যা যোগ করে দেবে, তাহলে 9 আর 5-এর চোখ বন্ধ করে যোগ করে দাও, যোগ করলে কত আসছে 14 আসছে, এবার 14কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 আসছে আমার। এবার 7কে ওপরের মধ্যে যেটা বড় সংখ্যা সেই সংখ্যা থেকে বিয়োগ করে দাও, তাহলে 9 বড় সংখ্যা, 9 থেকে 7 বিয়োগ করে দাও, তাহলে 2 চলে আসে। তাহলে আমার যে এখানে দুটো সংখ্যার যোগফল 9 হয়েছিল, তাহলে দুটো সংখ্যাগুলো পেয়ে গেছি, একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 2, তাহলে এর মান পেয়ে গেছি আমি 7 আর বি এর মান পেয়ে গেছি 2। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান তো পেয়ে গেছি 7, তাহলে এ স্কোয়ার বলেছে, তাহলে 7-এর স্কোয়ার কত 49, আর বি এর মান পেয়ে গেছি 2, বি এর স্কোয়ার বলছে, তাহলে 2 2 4, এরপর 2ab, তাহলে 2 গুণিত 7 গুণিত কত 2, তাহলে 49 আর 4-এ 53 যোগ করলে, আর নিচে 7 দুগুণে 14 আর 14 2 28, মিটে গেছে। তো ঠিক আছে, অপশান কোথায় আছে দেখো, অপশান বিতে আছে 53/28। চলো 7 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। এরপর 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বাড়ালে প্রস্থ 4 সেন্টিমিটার কমালে ক্ষেত্রফল একই থাকে। আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে আমার,
কী বলছে, দৈর্ঘ্য হচ্ছে আমার প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, তাহলে প্রস্থ ধরলাম এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, তাহলে এক্স প্লাস 5, এটুকু বুঝতে পারলাম। এরপর কি বলেছে, পরের লাইনে বলে দিয়েছে আমার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বাড়ানো হলে, তাহলে দৈর্ঘ্য এখন আছে কত, এক্স প্লাস 5 আছে, আবার 5 বাড়াচ্ছে, তাহলে 5 যোগ করে দাও, তাহলে এখন দৈর্ঘ্য হয়ে গেল কত, এক্স প্লাস 10। এবার বলছি প্রস্থ আমার 4 সেন্টিমিটার কমানো হলে, তাহলে এক্স মাইনাস 4। এরপর কি বলছে, কমানোর পর ওই ক্ষেত্রফল একই থাকে, তাহলে দেখো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, এর ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এক্স প্লাস 5 গুণিত এক্স সমান কত, এক্স স্কোয়ার প্লাস 5x, এইটা একটা হয়ে গেছে। এবারে এই দুটোর ক্ষেত্রফল বার করে দাও, তাহলে এক্স প্লাস 10 গুণিত এক্স মাইনাস 4, ঠিক আছে, এইভাবে বসাও, এক্স মাইনাস 4 প্লাস 10 এক্স মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10x মাইনাস 440। এবারে এই একটা ক্ষেত্রফল বার হয়েছে, এই একটা ক্ষেত্রফল বার হয়েছে, বলছে এই ক্ষেত্রফল দুটো একই, তাহলে আমাদের ক্ষেত্রফল দুটো একই বলে দিয়েছি যখন, তাহলে আমাদের ক্ষেত্রফল একই বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মানটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। ওইটা একটু, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মান বার করতে হবে, তাহলে এই দুটো সমান, তাহলে আমার সমান কি বলে দিয়েছে, আমার সমান বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 10x মাইনাস 40, এইটা বলে দিয়েছে। তাহলে আমাদের কি সব দিকে কমানো বাড়ানোর পর বলছে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়েছে, তাহলে এইটা সমানে এইটা, ঠিক আছে, তাহলে দেখো এইটা এক্স স্কোয়ার যখন এদিকে নিয়ে চলে আসবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, মানে কেটে যাবে, তাহলে এইটা কেটে গেল, 4x এদিকে আছে, যখন এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 5x আছে, এদিকে যখন 4xটা নিয়ে চলে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 5x আর 4x 9x, এবার 9x, ঠিক আছে, তাহলে এদিকে চলে এলো 9x, এবার এদিকে আছে 10x, প্লাসে আছে, এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস 10x সমান এদিকে মাইনাস 40 পড়ে রয়েছে, ওইটা এবার দেখো 10x মাইনাস আছে, আবার এক্স 9xটা প্লাসে আছে, তাহলে এইটা যখন বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস এক্স সমান আমার মাইনাস 40, এই কেটে দাও, তাহলে এক্সের মানটা এখান থেকে কত চলে এসেছে, এক্সের মান চলে এসেছে আমাদের 40। এবার আমাদের প্রশ্নে কি বলেছে, দেখো প্রশ্ন বলেছে আমার দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে দেখো দৈর্ঘ্য আমার কত ধরেছিলাম, এক্স প্লাস 5, তাহলে এক্সের মান 40, তাহলে দৈর্ঘ্য এখন পেয়ে গেলাম 40 প্লাস 5 সমান 45, আর প্রস্থ হচ্ছে আমার 40, বুঝতে পারলাম। তাহলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ এখন বলে দিচ্ছে আমার কত, 45 আর 40, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে খুব একটা ভালো কোয়েশ্চেন, পরীক্ষাতে এই ধরনের সেম টু সেম এই ধরনের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। দেখো কী বলেছে, এ অনুপাত বি, কী বলে দিয়েছে, এ অনুপাত বি সমান 3:4, আবার বি অনুপাত সি সমান 5:6, আবার সি অনুপাত ডি সমান 7:8। এবার আমাদের বার করতে কী বলেছে, বার করতে বলে দিয়েছে আমার এ অনুপাত ডি, এটা আমাদের বার করো। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমার সব দিকে যেটা বার করতে বলে সেটা সব দিকে প্রথমে আছে, আর যেটা বার করতে বলে সেটা সব দিকে শেষে আছে। আচ্ছা সব দিকে প্রথম সংখ্যাটা আর সব দিকে শেষের সংখ্যাটা যদি আমাদের বার করতে বলে, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে এ আর ডি বার করতে বলে, তাহলে এরকম মনে রাখবে, ঠিক আছে, যে এ আর ডি বার করার নিয়ম হচ্ছে আমার যে সংখ্যাগুলো দেওয়া দেবে সেগুলো নিচে নিচে গুণ করে দেবে, তাহলে এ বাই বি ইন্টু বি আর সি আছে, তাহলে বি বাই সি গুণিত সি বাই ডি। এবার এদের মানগুলো বসিয়ে দাও, এ আর ডি যদি বার করি, তাহলে এ আর বি এর মান কত আছে, 3/4, তাহলে 3/4, ঠিক আছে, বি আর সি এর মান আছে 5/6, আর সি আর ডি এর মান আছে 7/8। এবার কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে, 3 দিয়ে এটা যদি কাটি, 3×2 = 6, তাহলে ব্যাস এ আর ডি এর মান চলে এলো, এ বাই ডি সমান আমার কত চলে এসছে, ওপরে 5 7 35, আর নিচে আমার 4 2 8, 8 8 64, তাহলে এ আর ডি এর মান কত চলে এসছে, 35 আর 64, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার কি সঠিক অ্যান্সার। দেখো এরপর যে কোয়েশ্চেনটা আছে খুব একটা ভালো কোয়েশ্চেন, অংশীদারি কারবার থেকে, পার্টনারশিপ থেকে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এই ধরনের সেম টু সেম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। দেখো কী বলছে, যে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 5,000 টাকা এবং 3,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে 1 জানুয়ারি এ আর বি একটা ব্যবসা শুরু করে, এ বলছে আমার 5,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে, আর বি বলছে আমার 3,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে, বি আমার 3,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এইটুকুটা এখন বলেছে। এরপর কি বলছে, যে একটা ব্যবসা শুরু করে 1 এপ্রিল এ আরও 1,000 টাকা বিনিয়োগ করে। তাহলে দেখো প্রথম 1 জানুয়ারি শুরু করে, এপ্রিল মাসের 1 তারিখে 1,000 টাকা আরও বিনিয়োগ করে, তাহলে জানুয়ারি মাসে শুরু করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, ওর যে 5,000 টাকাটা কেটেছে ওটা 3 মাস কেটেছে, ঠিক আছে, কেটেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এবার এপ্রিল মাসে কি বলছে, আবার এ 1,000 টাকা আরও বিনিয়োগ করে, তাহলে এ ছিল কত 5,000 টাকা বিনিয়োগ করেছিল, আরও 1,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 6,000 টাকা বিনিয়োগ করছে। এরপর কি বলছে, কিন্তু
ব্যবসা শুরুর 2 মাস পরে বি 1000 টাকা তুলে নেয়, ব্যবসা শুরুর 2 মাস পরে বি 1000 টাকা তুলে নেয়, তাহলে 3000 টাকাটা বি তো 2 মাস লাগিয়েছিল না, এবার 2 মাস পর কি বলছে বি 1000 টাকা তুলে নেয়, তাহলে বি 1000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 3000 টাকা থেকে 1000 টাকা যদি তুলে নেয় তাহলে 2000 টাকা থাকে, 2000 টাকা তুলে নেয়। আবার 1 জুন সি 4000 টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করে, আবার সি বলে দিয়েছে 1 জুন 4000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, জুন মাসে শুরু করে, তাহলে জুন মাসে শুরু করেছে, ডিসেম্বর অবধি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে সি এর টাকাটা 7 মাস কেটেছে। ঠিক আছে, দেখো এর যে 3 মাসের পর 12 মাস থেকে 3 মাস বাদ দিলে 9 মাস পড়ে থাকে, তাহলে 9 মাস আরও খাটছে, এর 2 মাসের পর থেকে আরও 10 মাস টাকাটা কেটেছে, বুঝতে পারলাম। আবার বলে দিচ্ছি তোমাদেরকে, বলছে আমার এ প্রথমে 5000 টাকা বিনিয়োগ করে, বি তারপরে 3000 টাকা বিনিয়োগ করে, এবার 3 মাস পর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের 1 তারিখে এ কী করছে 1000 টাকা আরও বিনিয়োগ করছে, তাহলে এপ্রিল মাসে বিনিয়োগ করছে 1000 টাকা আরও দিচ্ছে, তাহলে নিশ্চয়ই 5000 টাকারও 3 মাস কেটেছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তো যে 3 দিয়ে গুণ করেছি, এবার আবার 1000 টাকার জন্য বিনিয়োগ করছে, আগে ছিল 5000, 1000 টাকার জন্য আবার দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আরও 1000 টাকা থাকছে, তাহলে 5000 একে 6000, 6000 টাকা নিশ্চয়ই 12 মাসের মধ্যে 3 মাস যদি খাটে 5000 টাকাটা, তাহলে বাকিটা 9 মাস কাটবে, তবে তো 12 মাস হচ্ছে না, এইটাও সেম ওইটাও সেম, এবারে এইগুলোর যোগ করে দাও, তাহলে 1 2 3 প্লাস 6 নাম 54 1 2 3, এটা করে দেওয়ার পর 28 1 2 3, আচ্ছা এটা যোগ করে দাও, ঠিক আছে। এবারে দেখো 0 0 কেটে দাও, এর 3টা শূন্য আছে, এর 3টা শূন্য আছে, অনুপাতগুলো দিয়ে দাও, আর এর 3টা শূন্য আছে, কেটে দাও। আচ্ছা কোনো দিকে কাটাকুটি যাবে না, যাবে না। এরপর কী বলছে শেষে আমার যে 24,600 টাকা লাভ হলে সি কত টাকা পায়, শেষে আমার কত টাকা লাভ হয়েছে বলছে, শেষে আমার 24,600 টাকা লাভ হয়, তাহলে আমার বলছে সি কত টাকা পাবে। ঠিক আছে, দেখো সি এর মানটা কত, সি এর মানটা আমার 28 হয়েছে, এবারে নিচেরগুলো অনুপাতগুলো যোগ করে দাও, তাহলে 9 আর 6 15 আর 8 23, ঠিক আছে, হাতে গেলে কত 2, তাহলে 2 আর 2 4 আর 6 6 আর 4 10 আর 2 12, তাহলে নিচে চলে এসে 123, 123 কীভাবে এলো, আর লিখে দিচ্ছি এখানটা যাতে কারো বুঝতে না অসুবিধা হয়, তাহলে 69 প্লাস 26 প্লাস 28 সমানে আমার কত 123 চলে এসছে, 123 দিয়ে এটা যদি কাটো 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 3 6 2 2 4 2 1 2, তাহলে 0 0, ঠিক আছে, এবার গুণ করে দাও 200 × 28, তাহলে 28 দুগুণে 56, পিছনে 2টা শূন্য, তাহলে সি কত টাকা পাবে, সি যে লভ্যাংশটা হয়েছিল 24,600-র মধ্যে সি পাবে 5,600, সি কত টাকা পাবে, সি পাবে 5,600 টাকা সি পাবে। এরপর দেখো কী বলেছে 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক চলে আসো। একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটাই 2 দিনে করতে পারে। একটি কাজ 5 দিনে, তাহলে কি বলছে, একদিকে এ আছে, এ করছে 5 দিনে, বি আছে, বি করছে আমার কত, বি করছে আমার 4 দিনে, আবার এ বি আর সি মিলে করছে আমার কত 2 দিনে, তাহলে এই তিনটার এবারে লসাগু করে দাও। ঠিক আছে, লসাগু করো 5 4 আর 2, এদের যদি লসাগু করা হয় এদের লসাগু হবে আমার 20, তাহলে দেখো এ 5 দিনে যদি 20 অংশ করে তাহলে একদিনে কত করবে, একদিনে 4 অংশ করবে, বি যদি 4 দিনে 20 অংশ করে তাহলে একদিনে কত করবে 5 অংশ, এবারে এ বি সি একদিনে যদি 2 অংশ করে, ঠিক আছে, একদিনে 2 অংশ করতে 20 দিন যদি টাইম লাগে, তাহলে মানে 2 অংশ করে, তাহলে এটা কত, এটা 10 হয়ে যাবে। আচ্ছা আবার বলে দিচ্ছি, 2 অংশ করতে ওর 20 দিন লাগে, তাহলে 10 অংশ করতে 1 দিন লাগবে ওর। কী বলছি, এ একটি কাজ 5 দিনে, বি একটি কাজ 4 দিনে এবং এ বি সি ওই একত্রে কাজ 2 দিনে করতে পারে, তাহলে 5 দিনে যদি 20 অংশ করে একদিনে 4 অংশ, 4 দিনে যদি 20 অংশ করে একদিনে 5 অংশ, এরপর 2 দিনে যদি 20 অংশ করে তাহলে একদিনে 10 অংশ। আমার বার করতে কী বলে, সি একা ওই কাজটা কত করবে, তাহলে আমাকে বলতে পারে এখান থেকে যে 4 করে প্রথমে এ একদিনে আর বি করে 5 অংশ, তাহলে বি আর এ আর বি মিলে একদিনে কত করে 9 অংশ, ঠিক আছে, তাহলে এ বি 9 অংশ একদিনে করে, কিন্তু এইটাতে আমার কত, এইটাতে আমার এও আছে, বিও আছে, আবার সিও আছে, এ বি সি মিলে টোটাল করছে এটাতে 10, আর এ বি মিলে করছে আমার 9, তাহলে সি কত করবে, সি করবে আমার 1 অংশ, সি একদিনে কত আমার 1 অংশ করবে, তাহলে টোটাল অংশ আমার কত 20 অংশ, তাহলে 20 অংশ করবে কত দিনে, 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20 দিনে, বুঝতে পারলাম। তাহলে সি একা ওই কাজটি কতদিনে করবে, সি একা ওই কাজটি 20 দিনে করতে পারবে, সি একা ওই কাজটা 20 দিনে করতে পারবে। আচ্ছা তারপরে কোয়েশ্চানটা দেখো, খুব একটা ভালো কোয়েশ্চান,
কি বলছে 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। মানে এই ট্রেনটা যদি এদিকে যাচ্ছে, ওই ট্রেনটা ওই থেকে এদিকে আসছে, পরস্পরের দিকে বলছে। কি বলছে? পরস্পর অভিমুখে, মানে একে অপরের দিকে। ঠিক আছে, এই ট্রেনটা বলছে 132 মিটার এবং এই ট্রেনটা হচ্ছে 108 মিটার। আমি ধরলাম প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে আমার 32 কিলোমিটার পার আওয়ার, আর এর গতিবেগ আমার হচ্ছে আমার 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আবার বলে দিচ্ছি, বলছি 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন আছে। দুই ট্রেন, একটি ট্রেন বলছি 32 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ওই ধার থেকে আসে, এ ওই ধার থেকে আসে। এরপর কি বলছে? কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে, কত সময় পরে একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা দেখো, যদি মনে রাখবে যদি একই দিকে আসে, কি বললাম, যদি একই দিকে আসে মানে এও এদিকে আসছে, আবার এও এধার থেকে এদিকে আসছে, মানে একই জায়গার দিকে যদি আসে, ঠিক আছে, তাহলে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো যোগ হয়, তাহলে সেগুলোর কি হয়? যোগ হয়। মনে রাখবে এটা, সেগুলো যোগ হয়। আবার যদি বিপরীত দিকে যায়, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বিপরীত দিকে যদি যায় তাহলে আমার বিয়োগ হয়। তাহলে আমার যে এই কোয়েশ্চেনটা বলেছে, এই কোয়েশ্চেন কি একই দিকে আসছে, তাহলে ওগুলো যোগ করে দাও। তাহলে 132 মিটার আবার 108 মিটার যোগ করে দাও, তাহলে 240 মিটার টোটাল ওদিকে যেতে হবে। আবার এটাও যোগ করে দাও, 40 আর 32, 40 আর 32, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলেছে? যে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে। আচ্ছা, সময় যেটা অপশন দেখতে পাচ্ছ সেকেন্ডে দেওয়া আছে, তাহলে সেকেন্ডে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার মানে কি 3600, ঠিক আছে, 3600 সেকেন্ড মানে কি আমার 1 ঘন্টা, তাহলে 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 72,000 মিটার যায়। তাহলে 72,000 মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। আমাদের 240 মিটার যায় কত সেকেন্ডে সেটা করে নেব। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কত যাবে? 3600 বাই 72,000, আবার 240 মিটার যাবে কত? তাহলে 3600 গুণিত 240 বাই হচ্ছে 72, এই দুটা শূন্য, এই দুটা শূন্য, 36 2 72, 2 12 24। ঠিক আছে, তাহলে যেতে কত সময় লাগবে? যেতে সময় লাগবে আমার 12 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পরে একে অপরকে অতিক্রম করবে না? 12 সেকেন্ড পরে একে অপরকে অতিক্রম করবে। এই জিনিসটা একদম বুঝে নেবে। যদি একে অপর দিকে আসে, মানে বলছে এও এদিকে যাচ্ছে, আবার এই যে ব্যক্তি আছে এও এদিকে যাচ্ছে, তাহলে একই দিকে যাচ্ছে, দুজন দুজনের দিকে আসছে, তখন যোগ হবে। দুজন দুজনের দিকে যদি বলে আসছে তাহলে যোগ হবে। আর যদি বলে বিপরীত দিকে যাচ্ছে, মানে এই যাচ্ছে এইদিকে, আবার এই যাচ্ছে এদিকে, তাহলে বিপরীত দিকে যাওয়া মানে আমার বিয়োগ হওয়া। ঠিক আছে, বিপরীত দিকে যাওয়া মানে আমার কি হওয়া? আমার বিয়োগ হওয়া। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন এবং সে আরও 18,000 টাকা বেশি পেলে, 18,000 টাকা বেশি পেলে 4% লাভ করতো। গাড়িটির ক্রয় মূল্য বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এই সেম জিনিস একটা, ঠিক আছে, যদি ক্ষতি আর একটা অঙ্কে যদি লাভ আর ক্ষতি দেওয়া থাকে, লাভ আর ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে যোগ করবে। মনে রাখবে কি করবে? যোগ করবে। ঠিক আছে, লাভ আর ক্ষতি একটা অঙ্কে যদি দেওয়া থাকে যোগ করবে, আর যদি ক্ষতি দেওয়া থাকে, কি বললাম, যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে বিয়োগ করবে। যদি দুটোই লাভ দেওয়া থাকে তাও বিয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখো কী বলেছে যে 5% ক্ষতি হয়েছে আবার 4% লাভ হয়েছে, তাহলে এই দুটো যোগ করে দাও। 5% লাভ প্লাস 4% ক্ষতি, এই দুটো যোগ করে দাও, মানে সংখ্যাগুলো যোগ করে দাও। তাহলে সংখ্যাগুলো কত চলে এসেছে? আমার 9% চলে এসেছে। এবার 9% মানে দিয়ে দিয়েছে আমার 18,000 টাকা। 9% মান দেওয়া আছে আমার 18,000 টাকা। তাহলে 1% কত আর 100% কত? আর 100% কত? ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। এক দুই তিন, তাহলে 1 2 3 ইন্টু 0 0, তাহলে 1 2 3 আর দুটো 0। ঠিক আছে, তাহলে আমাদের যেটা আসল যেটা এসছে, আমাদের ক্রয় মূল্য কত ছিল এটার? একক দশক শতক হাজার অযুত লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে ক্রয় মূল্য ছিল জিনিসটা আমার 2 লক্ষ। আবার বলে দিচ্ছি, যদি একটা অঙ্কে লাভ আর ক্ষতি দেওয়া থাকে তাহলে যোগ করতে হবে, আর ক্ষতি দেওয়া থাকলে বিয়োগ করতে হবে, লাভ দেওয়া থাকলে বিয়োগ করতে হবে। তাহলে লাভ দেওয়া আছে ক্ষতি দেওয়া আছে, তাহলে দুটো যোগ করলাম। এবার 9% মান আমাদের 18,000 টাকা দিয়ে দিয়েছে। 1% সমান কত আর 100% সমান কত? ঠিক আছে, চলো আজকে লাস্ট কোয়েশ্চেন।
বলছি এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1,000 টাকা করে যথাক্রমে 10 ও 12 বছরের জন্য জমা রাখলেন। ব্যাংকে সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত? 1,000 টাকা জমা রেখেছে, 8,000 টাকা জমা রেখেছে, 1,000 টাকা জমা রেখেছে, একটা রেখেছে 10 বছরের জন্য, আর ওই 1,000 টাকাটা রেখেছে 12 বছরের জন্য। তাহলে 1,000 টাকা রেখেছে একবার 10%, মানে 10 বছরের জন্য আর 12 বছরের জন্য। তাহলে যেটা আমার সুদটা, সেটা আমার সুদটা বলছে 8% হারে পাচ্ছে, 8% হারে পাচ্ছে। তাহলে বলছে আবার সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য কত? তাহলে আমরা কি জানি, PRT/100 সমান, এই দুটো সেম, PRT/100। তাহলে মূলধন এখানে কত? মূলধন 100, আর এর মান 8, টাইম হচ্ছে আমার 10, আর নিচে 100। এটা 1,000 আছে, দুটো কেটে দাও, তাহলে 8 × 10 = 80, আর পিছনে 800 টাকা। তাহলে এইটার এখন সুদ কত? এইটা সুদ হয়েছে আমার 800 টাকা। তাহলে 1,000 টাকা যদি 10 বছরের জন্য 8% হিসাবে রাখি, তাহলে সুদ হচ্ছে আমার 800 টাকা। এবার এদিকটা দেখে নিই, 1,000 টাকা রেখেছে 12% হারে, 12 বছরের জন্য 8% হারে 100 টাকা। এই কেটে দাও, তাহলে 8 × 96, তাহলে 960 টাকা, 960 টাকা সুদ হয়েছে। তাহলে 12 বছরের জন্য ও সুদটা কত হয়েছে? 12 বছরের জন্য যেটা রেখেছিল সেখানে 960 টাকা সুদ হয়েছে, আর 10 বছরের জন্য যেখানে রেখেছিল সেখানে 800 টাকা সুদ হয়েছে। তাহলে সুদের পার্থক্যটা কত? সুদের পার্থক্যটা হচ্ছে 960/800, বিয়োগ করে দাও 160 টাকা। তাহলে সুদের পার্থক্যটা কত? সুদের পার্থক্যটা হচ্ছে আমার 160 টাকা। বুঝতে পারলাম?